রশিতে। সন্ধেবেলায় খেজুর বাগানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছে রমেশ। বিকেল থেকেই খেজুর বাগানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল সে, কিন্তু আকস্মিক শরীরে জ্বর হানা দেওয়ায় বিকেলের দিকে যেতে পারেনি। আমি আর দেরি করি না, বুঝলে গিন্নি। এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, নইলে কলসগুলো গাছে বাঁধতে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে গো, তুমি যাও। আর একটা কথা শোনো, খুব সাবধানে গাছে উঠবে, বুঝেছো? একটা কথা মনে রেখো, তুমি ছাড়া কিন্তু আমাদের আর কেউ নেই। ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। তবে চলি রে মা তিন্নি, মার সঙ্গে জলদি জলদি ঘুমিয়ে পড়িস। আচ্ছা ঠিক আছে বাবা। শোনো না, আজকে ফেরার পথে আমার জন্য একটু খেজুরের রস নিয়ে এসো, কেমন? অনেক দিন থেকে আমার ভীষণ রস খেতে ইচ্ছে করছে। রস খাবি? এমনিতে তো রস পাচ্ছি না মা, আজ আবার তুই রস খাওয়ার বায়না ধরলি। ঠিক আছে, যে করে হোক তোর জন্য রস নিয়ে আসবো মা। জ্বরে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটছে রমেশ। গ্রাম অঞ্চলে সন্ধে লাগলেই খুব একটা বেশি মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায় না। গ্রামের মোড়ল বাবুর কাছ থেকে প্রতি বছর মোড়লের খেজুর বাগান লিজ নেয় রমেশ। প্রতি বছর লাভের মুখ দেখলেও এবছর খুব একটা ভালো রস পাচ্ছে না সে। ভগবান আজ ভাগ্যে রস রেখেছে কিনা তা জানি না, কিন্তু রস যদি না পাই তাহলে কি হবে? মেয়েটা আমার দুদিন থেকে রস খেতে চাইছে। এ ভগবান, মেয়েটার মন খারাপ করে দিও না। গ্রামের দক্ষিণ পাশের প্রাইমারি স্কুলটি পার করে 1 কিলোমিটার পথ পাড়ি দিলেই মোড়লের সেই খেজুর বাগান। মোড়লের আরও কয়েকটি খেজুর বাগান থাকলেও এই বাগানটি সহজে কেউ লিজ নিতে চায় না। কেউ বলে বাগানটি অভিশপ্ত একটি বাগান। শোনা যায় বিগত 5 বছর আগে এই বাগানের এক পাহারাদার হঠাৎ করেই মারা যায় ওই বাগানের ভেতর। বাগানে তো পৌঁছালাম, শেষ মাথার গাছগুলো থেকে যদি শুরু করে সামনের দিকে আসে, কাজ জলদি করে শেষ করে বাড়ি ফিরব। রাত বেশ হয়েছে আজ। পরপর কয়েকটি গাছের রস নামানো রমেশ, কিন্তু আজও সেই একই কাণ্ড। হাড়ি আছে, কিন্তু হাড়িতে রস নেই। এ ভগবান, মেয়েটা বলল ফেরার পথে রস নিয়ে যেতে, কিন্তু আজও তো রস পেলাম না। আর মাত্র 3টি গাছই বাকি আছে। রমেশ এবার পরের গাছটিতে উঠে রসের হাড়ি নামাচ্ছিল, কিন্তু এমন সময় সে শুনতে পেল একটি মেয়ের কান্নার আওয়াজ। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে মেয়েটি। বাগানে তো এত রাতে কেউ আসে না, তবু আবার মেয়ে মানুষ, কিন্তু কান্না করছে কেন? কে কে আছে ওখানে? রসের খোঁজে কেউ এসেছো নাকি? উপাস থেকে কোনো প্রত্যুত্তর এলো না রমেশের কথার। দূর, অকারণেই ভয় পাচ্ছি। জ্বর আর মেয়ের টেনশনে মাথা কাজ করছে না আজ। এই বলেই গান গাইতে গাইতে আবারও কাজে মনোযোগ দিল রমেশ। খেজুরে গাছে হাঁড়ি বাঁধুন, খেজুরে গাছে হাঁড়ি বাঁধুন, ও নইলে রস গড়িয়ে গোড়া পচে, নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খেজুরে গাছে হাঁড়ি বাঁধুন, খেজুরে গাছে হাঁড়ি বাঁধুন। এখন রাত আনুমানিক 11টা। সন্ধ্যার পর রস নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও এখনো বাড়ি ফেরেনি রমেশ। এই নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে তিনি। ও মা, মা, বাবা তো বলেছিল
আমার জন্য রস নিয়ে আসবে। কই, এখনো তো আসলো না। আসবে রে মা, আসবে। তোর বাবার কাজ শেষ হয়ে গেলেই চলে আসবে। সে তো কখনো এত রাত করে না। তবে কি, হে ভগবান, তুমি রক্ষা করো, রক্ষা করো তুমি। মেয়েকে বুঝিয়ে চুপ করালেও গীতার মনে এক প্রকার দুশ্চিন্তা বেঁধে বসল। বিপদ আপদ হয়েছে নাকি তার কিছুই বুঝতে পারছে না সে। এভাবে গীতা চিন্তা করতে করতে সারা রাত পেরিয়ে এখন ভোর হয়েছে, কিন্তু এখনো রমেশ বাড়ি ফিরল না। ভোর হতেই গীতা আর এক মুহূর্ত বাড়িতে থাকতে পারল না। তিন্নিকে বাড়িতে রেখেই সে বেরিয়ে পড়ল সেই খেজুর বাগানের উদ্দেশ্যে। সারা রাত মেয়েটি দু চোখের পাতা এক করতে পারেনি। ভোর হবার প্রহর গুনছিল প্রতিনিয়ত। গীতা বাগানের এ মাথা থেকে শুরু করে অপর মাথা তন্ন তন্ন করে খুঁজতে লাগল, কিন্তু না, কোথাও রমেশের দেখা নেই। ওগো, শুনছো? কি গো, আমার কথা শুনতে পাচ্ছ? সেই কখন তুমি বাগানে এসেছো, এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরলে না। কি গো, একটু সাড়া দাও না, আমি যে আর সইতে পারছি না। গীতা আবারও রমেশকে খুঁজতে থাকল, কিন্তু এমন সময় তার চোখ পড়ল একটি খেজুর গাছের মাথায়। তাকিয়ে গীতা যা দেখল তা দেখার পর তার পায়ের নিচের মাটি সরে গেল। হে ভগবান, ও তিন্নির বাপ, এ কি হলো ভগবান, এ কি হলো? হায় হায়, আমার কি হলো? ও তিন্নির বাপ! হাত পা বেঁকিয়ে খেজুর গাছের মাথায় ঝুলছে রমেশের নিথর দেহ, আর এদিকে গীতার আর্তনাদ ছড়িয়ে পড়ল খেজুর বাগানের প্রত্যেকটি কোণে। এ যেন এক করুণ দৃশ্য, এক দুঃখী বিধবা নারীর আর্তনাদ। রমেশের বাড়ির উঠোনে রাখা হয়েছে তার নিথর দেহ। বাহির ভেতর থেকে অঝড়ো কান্না কেঁদে যাচ্ছে রমেশের স্ত্রী গীতা। যা হওয়ার তা হয়েছে। যার যাবার কথা সে তো যাবেই, কিন্তু এমন করুণ মৃত্যু যে রমেশের হবে তা কি কেউ জানতো? সবই ওপরওয়ালার লীলা। এই, কে আছিস? আর দেরি নয়, খাটিয়াটা নে, রাত নেমে এসেছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। রমেশের দেহ খণ্ড বিখণ্ড হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়েছিল। শরীরের প্রতিটি খণ্ড খুঁজে বের করতে এবং তার স্নান শেষ করতে সন্ধে গড়িয়ে রাত নেমে এসেছে। এ এক করুণ মৃত্যুর অংশীদারি হল রমেশ। এভাবে কেটে গেল তিনটি দিন। পুরো গ্রামে মানুষদের মুখে শুধু মোড়লের সেই খেজুর বাগান নিয়েই আলোচনা চলছে। সবার মনে একটি চিন্তা, কিভাবে রমেশের মৃত্যু হলো, কেই বা তাকে মারল? আর তো কেউ এই নির্মম মৃত্যুর মুখোমুখি হবে না, নাকি হবে তা কেউ জানে না। রমেশকে যদি কেউ নাই মারে তাহলে এমন নির্মম মৃত্যু তার কি করে হবে? গ্রামে তো এমন আগে কখনো হয়নি।
নিস্তব্ধ রাতের বুক চিরে দূর থেকে কাঠের চাকার কড়কড় শব্দ আর লোহার খিলের ঠকঠকানি শব্দ তুলে খেজুর বাগানের সেই পথ ধরে এগিয়ে চলেছে বিমল বাবুর গরুর গাড়িটি। গন্তব্য একটি, সেই অভিশপ্ত খেজুর বাগান। শোন কালু, ঘটনা তো শুনেছিস। এবছর রমেশ এই বাগানটা লিজ নিয়েছিল, কিন্তু সে তো আর রইল না। আগে কথা কি করুন মৃত্যু, ভাই বা কলেজা সুইকা যায়। কালু এবার গ্রামের মোড়ল বিমলবাবুর খেজুর বাগানটি লিজ নিয়েছে। রমেশের মৃত্যুর পর বাগানটি লিজ নেওয়া তো দূরের কথা, বাগানের পাশ দিয়েও তেমন কেউ চলাফেরা করতো না। বেশ অল্প দামেই বাগানটি পেয়েছে কালু। কালুকে বাগানটা বুঝিয়ে দিতেই এবং গাছের কিছু রস নিতেই আজ বাগানে এসেছে বিমলবাবু, কালু আর গাড়োয়ান হারান। এই গরু থাম থাম। বুঝলি কালু, এই বাগানের মাঝখানে যেই গাছের নিচে সাদা চুন করা আছে, ওই গাছে ভুলেও চড়বি না। ওই গাছেই রমেশের লাশ পাওয়া গিয়েছিল। আগে কথা বুঝছি বুঝছি। বাগানের শেষ মাথায় 3টে খেজুর গাছ আছে, দেখে মনে হয় সেগুলো আমার বাগানেরই কাজ। সেই 3টে গাছে কিন্তু ভুলেও হাত দিবি না। ওই গাছ 3টে রানু মাসি। যদি ভুলেও রস নামিয়ে ফেলিস তাহলে আর আস্ত রাখবে না। চল, তোকে সেই 3টে গাছ দেখিয়ে দিই। ওই 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 দেখ, রমেশ যে গাছে মারা যায় ওই গাছটা এখনো রক্ত ডালে লেগে আছে। আগে কথা চলুন, এখানে আর না থাকি, জলদি জলদি চলুন এখান থেকে, জলদি। বিমলবাবু এবং কালু সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন, কিন্তু এমন সময় তারা লক্ষ্য করল কেউ যেন পাশ কাটিয়ে তাদের সামনে দিয়ে চলে গেল। ও কথা কি, কে গেল সামনে দিয়ে? মনে তো হয় ভূত, ভূত কর্তা, ভূত। আরে চুপ কর ব্যাক্কেল কোথাকার, সামনে চল। একটু এগোতেই তারা লক্ষ্য করল অদ্ভুত এক ধরনের পশু তাদের সামনে দাঁড়িয়ে আছে। দেখে যেন মনে হয় কারো আসার প্রহর গুনছে সে। রসগুলো শুধু আমার। এত রাতে বাগানে এসেছিস রস নিতে? ওরে বাবা রে, না কর্তা না, আমরা রস নিতে আসিনি, আমরা এসেছি বাগানটি দেখতে। রাম 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 রাম, হে রাম রক্ষা করো, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। ভয়ঙ্করভাবে হাসতে হাসতে পশুটি হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগল বিমলবাবু এবং কালুর কাছে। যা যা, চলে যা, তুই আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না। চলে যেতে বলছিস? চলে যাব কি রে, আমি তো আজ তোকে মারব। আর এক মুহূর্ত দেরি করল না বিমলবাবু আর কালু। তারা প্রাণপণে দৌড়াতে শুরু করলো হাত পা ছেড়ে। আমাকে বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। মুহূর্তের মধ্যেই বিমলবাবু থমকে দাঁড়িয়ে পড়ল। সে যেন এবার তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভালো করে তাকিয়ে দেখল রমেশ দাঁড়িয়ে আছে তার সামনে, আর
রমেশের চারিপাশে যেন এক প্রকার স্বর্গীয় উজ্জ্বল আলো ঝিলমিল করছে এবং তার চেহারার দিকে তাকালে অলৌকিক এক মায়া জন্মাচ্ছে। ভয় পাবেন না মোড়ল মশাই, আজ আমার হাতে তার মৃত্যু হবে। ভগবানের শক্তির কাছে এই শয়তানগুলো তুচ্ছ বিমল বাবু, আপনি সরে দাঁড়ান। রমেশ, রমেশ তুই? হ্যাঁ বিমল বাবু। পশুটি দৌড়ে এসে দাঁড়ালো রমেশের সামনে। রমেশকে দেখে তার রাগ যেন তুমুল পর্যায়ে পৌঁছালো। এমন সময় রমেশ তার হাতটি উপরে ওঠানো মাত্রই হাত থেকে অলৌকিক এক শক্তি বেরিয়ে এলো। সেই শক্তিটি পশুটির গায়ে স্পর্শ করতেই তার সারা শরীরে আগুন ধরতে লাগলো। রমেশ, তুই এখন স্বর্গবাসী, কিন্তু তুই মরলি কি করে? সেদিন রাতে আমার মেয়ের জন্য রস নিয়ে এসেছিলাম। সব গাছ তন্ন তন্ন করে খুঁজেও রস মেলেনি। আমি যখন অপর একটি গাছের রস নামাতে গিয়েছি, সে সময় এই পশুটি আমার শরীরে ঝাঁপিয়ে পড়ে, নির্মমভাবে মেরে ফেলে আমাকে। আসলে এই বাগানের সব রসগুলো এই পশুটি খেয়ে নিত। আজ তোর জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। আমার একটু উপকার করবেন মোড়লবাবু? হ্যাঁ, বল, কি উপকার করতে হবে তোর, বল। আমার স্ত্রীকে বলবেন আমি এখন অনেক ভালো আছি, অনেক সুখে আছি, কিন্তু আমার মেয়েটির কথা মনে পড়ে সব সময়। আমার পরিবারকে আপনি দেখে রাখবেন, এটাই আমার শেষ চাওয়া। আসি বাবু, আসি, দেখা হবে স্বর্গে। রমেশ হাওয়ায় মিলিয়ে যায়। পরের দিন সকালে রমেশের স্ত্রী বাড়ির উঠোনে বসে আছে। এমন সময় গ্রামের মোড়ল বিমলবাবু গ্রামের কিছু মানুষকে সাথে নিয়ে ঢোল বাজাতে বাজাতে গীতার সামনে এসে হাজির হলো তারা। আরে থাম থাম, হয়েছে হয়েছে। তোমার জন্য খুশির খবর আছে গীতামা। গতকাল রাতে রমেশের সাথে আমার দেখা হয়েছে। মোড়লবাবু গীতাকে সব কিছু খুলে বললেন। গীতা মাটিতে পড়ে হাউ মাউ করে কান্না শুরু করলেন। কেঁদো না গীতামা, আজ থেকে তিন্নির সব দায়িত্ব আমি নিলাম। আমার উত্তরের মাঠের যে বড় বাড়িটা আছে, আজ থেকে সেটা তোমাদের বাড়ি। আর তিন্নির জন্য আমার সব থেকে খাস ভিতে কান্তা ডাঙার 40 একর সম্পত্তি আমি তিন্নির নামে করলাম। এভাবেই শেষ হলো কুন্তিপুর গ্রামের এক দুঃখী পরিবার আর এক দয়ালু মোড়লের ঘটনা। কুন্তিপুর গ্রামে নেই আর কোনো আত্মার উপদ্রব, আর এই গ্রামের উত্তর দিকের সেই বাড়িতে গীতা এবং তিন্নি সুখে শান্তিতে বসবাস করতে থাকলেন। আর মোড়লের কি হলো? মোড়লের দয়াবান মনুষ্যত্ব বোধ দেখে মানুষ তাকে রাজা উপাধি দিলেন, সম্রাট দয়ালু বিমল।